কলকাতার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে যে স্থানগুলি আজও স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বহন করে চলেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল এই আলিপুর জেল, যা বিগত কয়েক বছর আগেই একটি হেরিটেজ মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। স্বাধীনভাবে বাঁচার সেই স্বাদ আজ আমাদের আস্বাদন করানোর জন্য যারা সেই সময় হাসি মুখে প্রাণত্যাগ করেছেন এই জেলে, তাদেরই জীবনযাপন আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। জানাবো সহজেই কিভাবে এখানে আসবেন, সপ্তাহের কোন দিনগুলিতে এবং কতক্ষণই বা খোলা পাবেন এই মিউজিয়াম, আর এখন টিকিট মূল্যই বা কত। এটা হচ্ছে আগেকার যে শিডিউলটা ছিল সেটা হচ্ছে এই শিডিউলটা, আর এখন কিন্তু শিডিউল চেঞ্জ করা হয়েছে। তো এই যে নতুন শিডিউল, এই সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। তো চলুন একটি লাইক সেরে এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই আসি কিভাবে এখানে আসবেন। দেখুন, লোকাল ট্রেনের সাথে এই জায়গা ঠিক ততটা ওয়েল কানেক্টেড না থাকলেও শিয়ালদা স্টেশন থেকে 260-এর মতোই বিভিন্ন বাস ধরে আপনি এখানে খুব সহজেই পৌঁছাতে পারেন। এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গা থেকে হাজরা মোড়গামী বাসগুলি ধরতে পারেন। তবে যদি আপনি মেট্রোতে আসেন তাহলে যতীন দাস পার্ক মেট্রোতে নেমে 3 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এই হাজরা মোড়ের ক্রসিং ওভার পেরিয়ে মাত্র 10 মিনিট মতো হাঁটলেই আলিপুর মিউজিয়াম। যদিও আমি এসেছিলাম বাসে করেই। এই আলিপুর মিউজিয়াম তো এটা এখন নতুন করে ইনাগুরেট করা হয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক এবং দেখা যাক। চাইলে কলকাতার বিভিন্ন জায়গা থেকে এরকম ট্যাক্সি নিয়েও কিংবা অটোতে করেও কিন্তু চলে আসতে পারেন খুব সহজেই এই আলিপুর মিউজিয়ামে। এই যে এই মিউজিয়ামের এই সাইডে কিন্তু এই যে কার পার্কিংও অ্যাভেলেবেল আছে, তো এখানে আপনারা চাইলে কার পার্কিংও করতে পারেন। যেহেতু ভাড়াটা ঘন্টা বেসিকেই, তাই বাইকের ক্ষেত্রে পার আওয়ার 5 টাকা, 4 হুইলারের ক্ষেত্রে 10 টাকা এবং বাসের ক্ষেত্রে 20 টাকা। এইবার আসি মিউজিয়ামের সময়সূচি নিয়ে। দেখুন, শুধুমাত্র সোমবার বাদে সপ্তাহে বাকি 6টি দিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মিউজিয়াম সকল মানুষের জন্য খোলা থাকে। কেউ যদি এটা অনলাইনে বুকিং করতে চান তবে এটির অনলাইন অ্যাপসও আছে। মেইন গেট দিয়ে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি এখানকার টিকিট মূল্য 30 টাকা। তবে 3 বছরের ছোট বাচ্চাদের টিকিটের কোনো প্রয়োজন নেই। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে এখানে অনুষ্ঠিত হয় দারুণ একটি লাইট অ্যান্ড সাউন্ড শো। আর আপনারা যদি সেটি দেখতে চান তবে এক্সট্রা 100 মানে মাথাপিছু মোট 130 টাকা আপনাকে পে করতে হবে। আর এখানেই আপনাকে ব্যাগ জমা রাখতে হবে, কারণ মোবাইল, জলের বোতল আর পার্স ছাড়া ভেতরে কিছুই অ্যালাউ নেই। যেহেতু আমার কাছে আর তেমন কিছু ছিলও না, তাই ব্যাগ আর টিকিট চেকিং করিয়ে ভেতরে প্রবেশ করলাম। সেই সূর্যের আলো ঢেকে গিয়েছিল কালোতে, মাটির বুক কেঁদেছিল বীরদের ত্যাগের খবরে। ব্রিটিশ শাসনকালে অর্থাৎ 1906 সালে এই আলিপুর কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হয় এবং এই কারাগারটি নির্মাণের মূল উদ্দেশ্যই ছিল ভারতীয়দের স্বাধীনতা থেকে বঞ্চিত রাখা। তাই এই জেলেই কারারুদ্ধ করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে পণ্ডিত জওহরলাল নেহেরু, এছাড়াও ডক্টর বিধানচন্দ্র রায়ের মতোই প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের। এবং সেই সকল কক্ষগুলি আজও এই আলিপুর সেন্ট্রাল জেলে সংরক্ষিত অবস্থায় রয়েছে। এছাড়াও কয়েদিদের সেই সময়ের জীবনযাত্রা ও 1900 শতকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই জেলের মাধ্যমে। যদি পরে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখি তবে সেটা পরে এসেও টিকিট কাটা যাবে বললো। দেখি আগে সম্পূর্ণটা ঘুরে দেখি, তারপরে
240টার মতো ডেইলি স্লট থাকে এবং আপনারা দেখতে পারেন। আজ যেহেতু রবিবার, সেই কারণে আজকে লাইট অ্যান্ড সাউন্ড শো দুটোই হবে। এবার সম্পূর্ণটা ঘুরে দেখি, যদি টাইম থাকে তবে এসে পরবর্তী সময়ে আবার কেটে লাইট অ্যান্ড সাউন্ড শো অবশ্যই দেখব। সে শহীদ স্মৃতিস্তম্ভ, অর্থাৎ এই জেলেই যারা মারা গিয়েছিলেন তাদের জন্য পরবর্তীকালে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছিল। খুব সুন্দরভাবে দেওয়া আছে কোথায় কি রয়েছে। তো এখান থেকে দেখে দেখেও কিন্তু আপনারা সব জায়গায় যেতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, তো আমরা ফার্স্টে এই দিকটাতেই যাব, তারপরে এসে এই সোজা যাব। তো চলুন আগে এই দিকটা ঘুরে আসা যাক। থেকে বন্দে মাতারম কোনো একটা ধ্বনি ভেসে আসছে। এই যে এই সাইডটাতে আছে হচ্ছে ফাঁসি মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এখানে ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো। এই জেলের সব থেকে শিহরিত যে জায়গাটি, সেই জায়গাটায় এসছি, অর্থাৎ ফাঁসি মঞ্চ। এই জায়গাটা দেখে এখন সত্যি কথা বলতে হাত কাঁপছে। আর মানে এই জায়গাতেই সেই কত বিপ্লবী মানুষ তারা জীবন ত্যাগ করেছিলেন এই জায়গাটাতেই, এবং এখানে তাদের সেই নিয়ে আসা হতো, মানে ওখান থেকে পরে এই কাঁচের মধ্যেই বডিটা নিয়ে আসা হতো। এই গ্যালারি থেকেই রাজনৈতিক বন্দীরা ফাঁসি প্রত্যক্ষ প্রদর্শন করতেন। রাজনৈতিক বন্দীদের মধ্যে মূলত ত্রাসের সঞ্চার ঘটানোর জন্যই এটি করা হতো। এই জেলে কাদের কাদের ফাঁসি দেওয়া হয়েছিল, তার নাম এবং তাদের কবে ফাঁসি দেওয়া হয়েছিল সে সম্পূর্ণ কিন্তু সব কিছুই লেখা রয়েছে এখানে। চারুচন্দ্র বোস, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত। এই যে এখানে ফাঁসি দেওয়ার পরে সেই মৃতদেহকে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হতো। এটা হচ্ছে অটোপসি রুম, মানে শবদেহ পরীক্ষার ঘর। রক্ত দিয়ে আঁকলো এক নতুন দিনের ইচ্ছা, স্বাধীনতার গান গেয়ে শুরু হলো দিশা। তো এখান থেকে বেরিয়ে এবার পরবর্তীতে যাওয়া যাক। ওই গেট দিয়ে এসে এইখানে রয়েছে হচ্ছে বিধানচন্দ্র কক্ষ, মানে বিধানচন্দ্র রায়কে যেখানে আটক করে রাখা হয়েছিল, এবং ওপরে রয়েছে হচ্ছে নেতাজি কক্ষ। তো আমরা ফার্স্ট এই সিঁড়ি দিয়ে উঠে ওপরটা ঘুরে আসি, তারপরে দেখব এই কক্ষগুলি। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম প্রতিকৃত বা পথ প্রদর্শক নেতাজি সুভাষচন্দ্র বসুকেও আইন অমান্যের অপরাধে এখানে কারারুদ্ধ করা হয়েছিল। এবং এখানে আটক করে রাখা হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। দীর্ঘ 1 বছর পর্যন্ত কারারক্ষে তিনি কিন্তু আটকা ছিলেন, মানে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এবং এখানেও রয়েছে তার এই যে মূর্তিটা। প্রতিটা দিনই প্রচুর মানুষ কিন্তু এই জেল পরিদর্শনে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন। এই একদম মেইন গেটটা দিয়ে ঢুকে ওই সাইডটায় আপনারা দেখতে পেলেন ওই ফাঁসি মঞ্চ, আর এই সোজাটায় এসে এখানে এইটা হচ্ছে নেহেরু কক্ষ, এবং এইটা হচ্ছে লাইব্রেরি বা সেমিনার কক্ষ। এবং সামনেও রয়েছে আরও দিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, এবং তাকে এই কক্ষে আটক করে রাখা হয়েছিল। এই যে এখানে রয়েছে ইন্দিরা গান্ধী, তাকে দেখতে আসতেন এবং এখানে এসেই কথা বলতেন তার সঙ্গে। এবং ওই যে ওখানে দেখতে পাচ্ছেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, 17ই ফেব্রুয়ারি থেকে, মানে 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে পর্যন্ত তিনি জেলে কারারুদ্ধ অবস্থায় ছিলেন। এবং এরই অপোজিট দিকে রয়েছে এই সেমিনার হল, এবং এখানেই প্রতি 1 থেকে 2 মাস অন্তরই নতুন নতুন এক্সিবিশন অনুষ্ঠিত হয়। সেমিনার হল থেকে বেরিয়েই কিছুটা সামনে গিয়ে আমি পৌঁছালাম হচ্ছে দ্বীপান্তরের বন্দি জীবন এইখানে। এবং এইখানে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। এই সাইডটাতে রয়েছে হচ্ছে শৌচালয় বা ওয়াশরুম। ঠিক আছে, মানে এই দ্বীপান্তরের বন্দি জীবনের সাইড দিয়ে আপনারা ওয়াশরুমে যেতে পারেন চাইলে। এই জায়গাটি পরে দেখব। মানুষের জন্য জেলটি খুলে দেওয়ার পর থেকে জেলটিকে খুব সুন্দর ওয়েল অর্গানাইজড করে পুরোটা সাজানো হয়েছে। তার জন্য এখন যারা আপনারা দেখতে আসছেন তারা দেখে খুব সুন্দরভাবে সব কিছু জানতে এবং বুঝতে পারবেন। প্রত্যেকটি জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে স্ক্যানার, মানে কিউআর কোড স্ক্যানার যেটা,
আপনারা গুগল থেকে গিয়ে কিউআর কোড স্ক্যান করে কিন্তু প্রত্যেকটি জায়গার অডিও শুনতে পারবেন, মানে সেই জায়গার কি মাহাত্ম্য রয়েছে সেই সকল কিছু জানতে পারবেন। এই জেলগুলোই একমাত্র এখন খোলা অবস্থায় রয়েছে, আর বাকি সমস্তগুলোই বন্ধ। সেল নাম্বার 4, মানে এটা পুলিশ মিউজিয়াম। শৃঙ্খল তো ভাঙলেই হবে বীরের পথ চলা, তাদের জীবন বলি দিল দেশকে গড়া, ওরা দিয়েছে প্রাণ জেগে ওঠার সময়। সমস্ত বোমগুলো কিন্তু রাখা রয়েছে, এই যে বোমের খোল, এটা ঠিক আছে, তামার বোম, বড় কাঠের বোমা, এটা হচ্ছে পিতলের বোম, সমস্ত কিছু কিন্তু সযত্নে রাখা রয়েছে। এবং একইভাবে এই যে রিভলভারগুলো রাখা রয়েছে 1910 সালে খুলনা যশোর গ্যাং সদস্যদের দ্বারা ব্যবহৃত পিস্তল এটা, ঠিক আছে। একইভাবে ঢুলদিয়া ডাকাতি মামলা 1913 সালের সমস্ত কিছু এই ঘরে রাখা রয়েছে। এখানে রাখা রয়েছে হচ্ছে আরবি রোদ্দার অস্ত্র লুট মামলা 1914 সালে। প্রত্যেকটি পরপর সালে কি হয়েছিল সেটাই আর কি এই কটি কক্ষের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটাই হচ্ছে আগরপাড়ার ডাকাতি 1915 সালে, এবং সেই ডাকাতিতে ব্যবহৃত জিনিসপত্রগুলো রাখা হয়েছে এখন। পানিকতলায় বোমা মামলায় ব্যবহৃত বোমার অনুসরণের বিবর্ধিত রূপই হচ্ছে এটা। যে সেলগুলোর এই সাইডে রয়েছে হচ্ছে এই যে ড্রিঙ্কিং ওয়াটার, মানে পানীয় জলের খুব সুব্যবস্থা। এখান থেকে সকলে দেখতেই পাচ্ছেন পানীয় জল নিয়েও নিচ্ছে ফ্রিতেই, বিনামূল্যেই আর কি। পানীয় জলের খুব সুন্দর ব্যবস্থাও রয়েছে কিন্তু এখানে, এবং প্রত্যেকটি জায়গায় বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সে ঐতিহাসিক কারাকক্ষ, মানে বন্দীদের জীবন চর্চায় এই স্থানে তুলে ধরা হয়েছে। এই যে এটাই সেই জায়গা যেখানে কাউকে বন্দি করার পর এখানে রাখা হতো। সে কনভিক্টেড কিনা সেটা পরবর্তীকালে যাচাই করার পর তাকে ওই সব জেলে পাঠানো হতো। এটা হচ্ছে আন্ডার ট্রায়ালে রাখা হতো তাদের, সেটা এই জায়গা। তো দেখতেই পাচ্ছেন অনেকজন থাকতে পারতো, ঠিক আছে, এখানে একসঙ্গে। এটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ডটা, এবং এখানে এই যে তাদের নাপিত দিয়ে চুল কাটানো হচ্ছে, এখানেই তারা চান সারতেন, এখানেই তারা কাপড় কাচতেন, এখানেই তারা তাদের মলমূত্র সব কিছু এখানেই ত্যাগ করতেন। এবং এই জায়গাটি এমন একটি জায়গা যেটিকে সেই পুরনো সময়ে ঠিক যেমনটা ছিল ঠিক তেমনটাই রাখা হয়েছে। মানে দেওয়ালগুলো দেখতেই পাচ্ছেন এখনো সেই ভাঙাচোয়ারা দেওয়ালগুলোই রাখা হয়েছে। চা করে সমস্ত জেলের যে কয়েদি তাদের ডাকা হয়েছে যে চা করা হয়ে গিয়েছে, তোরা চলে আয়। তো এই সমস্ত জায়গায় কিন্তু এরকম খুব সুন্দর সকলে কিন্তু অডিওর মাধ্যমে কে কি বলছে তখনকার দিনের পুরো ব্যাপারটাই ফুটিয়ে তুলেছে। এই ঐতিহাসিক কারাকক্ষের পাশের রাস্তাটি সোজা চলে গিয়েছে প্রদর্শনী কক্ষ এবং লাইট অ্যান্ড সাউন্ড শো এর দিকে। তাই সেই রাস্তা ধরে কিছু পা এগোতেই চোখে পড়ল দারুণ সুন্দর কিছু দুর্গা প্রতিমা ও স্বাধীন ভারতের বিভিন্ন মুদ্রা। এটা হচ্ছে প্রদর্শনী কক্ষ, ঠিক আছে। মানবতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে অনেকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তারা কারাগারে পাঠানো হয়। যে লাইট অ্যান্ড সাউন্ড শোগুলি হয় সেটা হয় যে এইখানটাই, ঠিক আছে। প্রদর্শনী কক্ষের পরে আমি আসলাম এই হাসপাতাল ভবনে, যেখানে আজ ভারতের মুক্তি সংগ্রামে বাংলার নারী পুরুষ নির্বিশেষে যে অবদান রেখেছিলেন তাই তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু ক্যাফেও রয়েছে, এই যে ক্যাফে, ঠিক আছে। এটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামের বাইরে থেকে আপনি একদম পাশ থেকেই ঢুকতে পারবেন এই ক্যাফেতে, এবং প্রায় সব কিছু এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তল অনুসরণের বিবর্তিত রূপ। এই ঘরটা হচ্ছে সম্পূর্ণটা ভারতের মুক্তি সংগ্রামে বাংলার কি কি অবদান ছিল সেটি এই ঘরটাতেই তুলে ধরা হয়েছে। এই শুধুমাত্র যে পুরুষরাই স্বাধীনতা সংগ্রাম করেছিল তা না, বাংলাতে কিন্তু মহিলারাও প্রচুর স্বাধীনতা সংগ্রামী আমরা দেখতে পাই, এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এই পাশে তাদের জন্য কক্ষ রয়েছে। সিস্টার নিবেদিতা, মানে যাকে আমরা ভগ্নী নিবেদিতা বলে চিনি, মাতাঙ্গিনী হাজরা, সরলা দেবী চৌধুরানী, সরোজিনী নাইডু, এবং শেষ হয়েছে যে বীণা দাসকে দিয়ে। এছাড়াও রয়েছে সবাইকে ট্রিবিউট দিয়েছে আওয়ার ট্রিবিউট টু ওম্যান ফ্রিডম ফাইটার্স অফ বেঙ্গল।
1969 থেকে 1970 সালে যে 76-এর মর্মান্তর দেখা গিয়েছিল সেটা। এবং এই পাশে রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই পুরো ঘরটায় বিদ্রোহের ওপর বেস করেই এটা হচ্ছে সতীদাহ প্রথার রদ রাজা রামমোহন রায়ের। এবার চলুন যা যাক এই দ্বীপান্তরের বন্দি জীবন, এবং এটি আমাদের আজকের শেষ। এই যে বলছে এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক সাক্ষী, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অবস্থিত সেলুলার জেল বা কালা পানি নামে পরিচিত, যেটি যারা স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাদেরকেই সেই জেলে আটক করে রাখা হতো। তো সেইটারই কিছুটা বাস্তবিক চরিত্রটা ফুটিয়ে তুলেছে খুব সুন্দরভাবে এখানে। তো আন্দামানের এই বন্দি জীবন দশা দেখে এইবার আমি রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আপনারা চাইলে 45 মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড শোটি এইবার দেখতে পারেন। শুনেছি শোটি হয়ও খুব সুন্দর। তো যে দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তারা ভিডিওটিতে একটি লাইক ও কেমন লেগেছে ভিডিওটি আপনার তা কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আপনারা সকলেই জায়গাটিতে অবশ্যই আসুন। সমগ্র জায়গাটি যে শুধুমাত্র আপনাকে অনুপ্রাণিত করবে তাই না, জায়গাগুলি শিহরিত করে তুলবে আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে এবং বুঝিয়ে দেবে আজকের এই স্বাধীনতার স্বাদ গতকালের কঠোর সেই নির্যাতনের ফল। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। কলকাতায় আরও একটি সুন্দর মিউজিয়াম রয়েছে, চাইলে এই ভিডিওতে ক্লিক করে এই মিউজিয়ামটিও একটিবার দেখে নিতে পারেন। তবে আপনাদের সাথে ওখানেই দেখা হচ্ছে। টাটা।